হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? বলো তো দেখি ভাই। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, অনেকদিন পর কথা। কে কেমন আছো? আগে শুরুতে একটু জানাও। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, আদাব দিচ্ছ, আদাব। কি অবস্থা ভাইয়া? কে কেমন আছো আগে একটু জানাও, তারপর আস্তে আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু জানাও তো দেখি। একটু তোমাদের গল্প শুনে নি। অনেকদিন তোমাদের গল্প সল্প শোনা হচ্ছে না। এই যে আহ অনেকেই অনেক জায়গাতে জয়েন করেছো। রংপুর, পাবনা, রাজবাড়ী, বাগেরহাট, টাঙ্গাইল, সিলেট, জয়পুরহাট, গাজীপুর। বাহ, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কি অবস্থা একটু বলো তো দেখি। দিন তো দেখতে দেখতে চলে যাচ্ছে, এবং দেখো তোমরা কিন্তু দেখতে দেখতে কত বড় হয়ে গেছো না? এই যে সেদিন স্কুলের স্টুডেন্ট ছিলে, এখন দেখতে দেখতে হচ্ছে কলেজে উঠে গেছো। এবং কলেজে উঠে দেখো এখন কিন্তু একেবারেই দেখতে দেখতে হচ্ছে কত বড় হয়ে গেছো। সামনের বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তাই না? আর 1-2 বছর পর তুমি হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই না? দেখবা যে দেখতে দেখতে তুমি ইউনিভার্সিটিতে উঠে গেছো। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেখো আসলে জীবনটা এমনই। তুমি হয়তো ভাবছো যে আমাকে দিয়ে ভার্সিটিতে চান্স হবে কি হবে না, আমি ভালো কিছু করতে পারবো কি পারবো না। এটা অনেক সময় মানুষের মানে মনের অগোচরে এগুলো মানুষের মধ্যে খেলা করে। পারবো কি পারবো না, হবে কি হবে না, এই ধরনের একটা কনফিউশন কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, সত্যি কথা হচ্ছে যে আহ, মনে করো এই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তোমার কি মনে হয় যে তারা তোমার থেকেও অনেক বেশি কিছু জানতো, অনেক কিছু পারতো? সত্যি কথা বলতে তারা তোমার থেকে অনেক বেশি কিছু জানতো না, তারা তোমার থেকে অনেক কিছু পারতো না। বুঝতে পেরেছো? এই তোমার মতোই তারা ছিল, এবং আজকে তারা এক একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দেখো, তোমাকে দিয়েও হবে, তুমিও পারবা। শুধু একটাই কাজ করতে হবে, যে একটু কৌশলগতভাবে আগাতে হবে, একটু সিস্টেমেটিক ভাবে আগাতে হবে। হ্যাঁ, অর্থাৎ পড়ার তাই পড়লে হবে না, বই খুলে বসে থাকলে হবে না। আমার কথা হচ্ছে একটাই, যে তোমার যেভাবে পড়লে আহ ভালো কিছু করা যায় তুমি সেটাই করবা আর কি। হ্যাঁ প্লাবন, আমি বুঝতে পেরেছি ভাই, তুমি সৈয়দপুর থেকে বলছো, বারবার লিখছো, এন্টার দিচ্ছ মনে হয় একটা লাইন লিখে, আমি তোমার কথা বুঝতে পারছি। তো যাই হোক, এই একটা কথা বলতে চাচ্ছিলাম, যে ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই কথাটা বলা, যে তুমি এখন এই ইন্টারমিডিয়েট লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ যাই বলি না কেন, যাই পড়ছো, তোমার কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাথে সংযুক্ত। বুঝতে পারছো? তুমি আজকে সায়েন্সের সাবজেক্টগুলো যেভাবে পড়ছো, দেখবে ওইখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। তুমি আজকে ইংরেজিতে, বাংলাতে যা যা পড়ছো, ওইখান থেকে দেখবে যে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। যেমন এই যে বানান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাবা, ওই বিশ্ববিদ্যালয়ে অন্তত বানান থেকে একটা প্রশ্ন হলো আসবে। জাস্ট একটা প্রশ্ন হলো আসবে মিনিমাম। তো আমার কথা হচ্ছে ভাই, আমি যদি ইন্টারমিডিয়েট লেভেলে বানান টপিকটা একটু ভালোভাবে পড়ে রাখতে পারি, ইন্টারমিডিয়েট লেভেলে আমার যদি বানান টপিকটা ভালোভাবে পড়া হয়ে যায়, তাহলে আমি এইচএসসি পরীক্ষা তো ভালো করতেই পারছি। পাশাপাশি ওই যে ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টেও বানান থেকে যে একটা দুইটা প্রশ্ন আসবে, আমি সেটাও কিন্তু ভালোভাবে উত্তর করতে পারবো। তো এটা আমি বানান নিয়ে শুধু বলছি না, প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই বলছি, যে তুমি ইন্টারে যেভাবে পড়বা, যে প্রক্রিয়ায় পড়বা, ভবিষ্যতে কিন্তু ঠিক তুমি ততটাই এগিয়ে যাবা। এই কথাটা যেন মাথায় থাকে। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের এই পড়াগুলো ভবিষ্যতে তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে।
এখন অনেক ছেলেমেয়েরা করে কি, অনেকে হচ্ছে যে আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাইয়া, তো এখন থেকে কি তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, এখন থেকে মেডিকেলের প্রিপারেশন নিব, বা অন্য কিছু করব কিনা? দেখো ভাই, এটা হচ্ছে এক একজনের কনসেপ্ট এক এক রকম, এক একজন এক এক ভাবেই ভাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে আহ কি বলবো, তোমরা শুনতেও পারো, নাও শুনতে পারো, তবে এটা একান্ত আমার ব্যক্তিগত পরামর্শ যে তুমি আগে তোমার ইন্টারমিডিয়েট লেভেলের যে পড়াশোনা আছে, তুমি সেইটা আগে ভালোভাবে শেষ করো। বুঝতে পারছো? অর্থাৎ তোমার উচিত হবে এই মুহূর্তে একাডেমিক পড়াশোনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কেননা আমার এই ছোট জীবনের অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়েছে, যে স্টুডেন্ট একাডেমিক পড়াশোনা ভালোভাবে পড়ে, অ্যাডমিশন টেস্টে সে অটোমেটিক ভালো করতে পারে। আমি এমন কোনো স্টুডেন্ট আমার লাইফে পাইনি যে একাডেমিক রেজাল্ট ভালো না অথচ অ্যাডমিশন টেস্টে যে মানে ফাটায় দিচ্ছে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে বা এটা সেটা অনেক কিছু করে ফেলছে। এটা বাস্তবে হয় না। বুঝতে পারছো? দেখবো যে তোমার আশেপাশে অনেকেই আছে এখন থেকে মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ভাই, আগে তুমি একাডেমিক পড়াশোনাটা একটু ভালোভাবে পড়ো। তুমি এখন ফিজিক্সটা ভালোভাবে পড়ো, কেমিস্ট্রিটা এখনই ভালোভাবে পড়ো ভাই, দেখবে অ্যাডমিশন টেস্টে ওখান থেকে প্রশ্ন আসছে। কিন্তু তুমি এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ এখন ভালোভাবে পড়লে না, তুমি কি মনে করো যে অ্যাডমিশন টেস্টের সময় 2 মাস 3 মাস ভালোভাবে পড়লে ওই সময় তুমি চান্স পেয়ে যাবে? এটা মনে হয় অনেকের, কিন্তু বাস্তবে এটা হয় না। বুঝতে পারছো? সো এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, 5-7 মিনিট ধরে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা মোটামুটি ভাবে দেখো, তোমরা কিন্তু দিন চলে যাচ্ছে, অর্থাৎ আহ কলেজ লাইফও কিন্তু দেখবে দেখতে দেখতে চলে গেছে, কিন্তু তোমার পড়া কিন্তু অনেক পিছিয়ে থাকবে। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যাডমিশনের চিন্তা এখন থেকে না করে, বরং তুমি কি করে একাডেমিক পড়াশোনাটা ভালোভাবে পড়বা, ভালোভাবে সামনে আগাবা, সেই চিন্তাটা করো। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে? তো চলো, আমি আর বেশি সময় এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। তো তোমাদের সাথে আজকে ফার্স্ট ক্লাস অনেকদিন পরে। যারা আমাকে আগের থেকে চেনো, আমাকে তো নতুন করে আর তোমাদের কাছে পরিচয় দেওয়ার কিছু নাই, কিন্তু আমি জানি যে আজকের ক্লাসে তোমরা অনেকেই আছো একেবারেই আমার সাথে, এটা তোমাদের ফার্স্ট ক্লাস। তো কি বলবো, আমার ক্লাসে জাস্ট একটা কাজই করবা ভাইয়েরা, সেটা হচ্ছে চেষ্টা করবা, সামনে বই দরকার নেই, অন্তত একটা খাতা, একটা কলম সামনে নিয়ে একটু বসবা। ঠিক আছে? আমাকে যারা তোমরা আগের থেকেই চেনো, দেখেছো যে আমি চেষ্টা করি ক্লাসে একেবারেই যত শর্টকাটে, যত সংক্ষিপ্ত আকারে জিনিসটা প্রেজেন্ট করে বোঝানো যায়, এটা চেষ্টা থাকে। এবং তোমরা জানো যে আমি ক্লাসে একটু ধীরে ধীরে আস্তে আস্তে পড়াই। এই পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে সবাই মোটামুটি ভাবে ক্লাস থেকে বুঝতে পারে। ঠিক আছে? কারণ আসলে আহ, আমি এটা খুব ভালোভাবে জানি, তোমাদের সায়েন্সের বা আর্টসের বা কমার্সের যেই স্টুডেন্ট এখানে আছো না কেন, আসলে অনেক সময় হয় যে ওই সাবজেক্টগুলো পড়তে যে তোমার কিন্তু আসলে এই বাংলা পড়ার সময় হয় না। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তত পক্ষে আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করলে, একটু বুঝে শুনে পড়লে আর এর বাইরে কিছু পড়া লাগবে না। ঠিক আছে? আর সেটার জন্য একটা কাজ করতে হবে, সামনে একটা খাতা কলম রাখতে হবে, আর ভাইয়ার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। ঠিক আছে? তো আমার পরিচয় দেওয়ার কিছু নাই, আমি হিরণময়। পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে এই বিভিন্ন জায়গায় পড়াতে 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 এখন শিখতেও পড়াচ্ছি। এই, ঠিক আছে? তো এটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই। আজকে চলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বানান। তোমরা যারা ইন্টারমিডিয়েট সিলেবাসটা মোটামুটি ভাবে দেখেছো, তোমরা দেখেছো যে বানান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সাধারণত দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেলের যে সিলেবাসটা রয়েছে, সো ইন্টারমিডিয়েট লেভেলের বর্তমান সিলেবাস অনুযায়ী এই বানান থেকে সাধারণত দেখা যায় যে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই 2 নম্বর প্রশ্নে বাংলা বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা যারা জানো খুবই ভালো, আর যারা জানতে না, তোমাদেরকে
এটা একটু জানিয়ে রাখলাম। তো এখন কথা হচ্ছে যারা জানো সেটা খুবই ভালো, কিন্তু আমি জানি যে তোমাদের জানার সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম। এই জন্য আমি একটা কাজ করব প্রতিটা ক্লাসে, যারা এখনো পর্যন্ত জানো না যে বানান থেকে ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ বোর্ড পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, তো আমি প্রতিটা ক্লাসে সাধারণত এটা আমি একটু দেখাবো, অর্থাৎ বোর্ড পরীক্ষা আসা প্রশ্নের নমুনা। বুঝতে পেরেছো? অর্থাৎ বানান নিয়ে তো আসলে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাকে জানতে হবে ভাই আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছি, কিছুদিন পর আমার বোর্ড পরীক্ষা হবে, তার আগে টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হবে। এই পরীক্ষায় বাংলা বানান থেকে কোন প্যাটার্নের প্রশ্ন আসবে এটা আমাকে শুরুতেই জানতে হবে। তো আমি এখানে একেবারে রিসেন্ট একটা প্রশ্ন শেয়ার করেছি তোমাদের সাথে, ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন, যে দেখো বানান থেকে কিন্তু 2 ধাঁচের প্রশ্ন হয়, মনে করো এটা 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাও। সাধারণত যেটা হয়, যে কোনো একটা বাংলা বানানের এই নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই যেমন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছে, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। সো তুমি মোটামুটি ধরে নাও যে তোমাদের সময় এই স্ট্যান্ডার্ড বা এই স্টাইলের এই প্যাটার্নের কোশ্চেনই থাকবে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে বাংলা বানানের 5টি নিয়ম থাকবে। এটা হচ্ছে কোথায়? ক নাম্বার প্রশ্ন থাকবে। আর খ নাম্বার প্রশ্নে কি থাকবে? খ নাম্বার প্রশ্নে সাধারণত দেখা যাবে যে 8টি ভুল শব্দ থাকবে। সেই 8টি ভুল শব্দের 5টা শব্দের বানান তোমাকে শুদ্ধ করে বা সঠিক করে লিখতে হবে। 8টা থেকে 5টা। তো আমি মোটামুটি সুনিশ্চিত তোমাদের সময় কোশ্চেন প্যাটার্ন এইরকমই থাকবে। এবার তুমি একটু আমাকে একটা প্রশ্ন একটু উত্তর করো তো কমেন্ট বক্সে। মনে করো পরীক্ষায় তোমার প্রশ্নের স্টাইলটাও ঠিক এরকম থাকবে, ক এবং খ। তো এখন একটু আমাকে বলো তো ভাই, মনে করো যে তোমার পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, তোমার কাছে কি মনে হয় তুমি ক নাম্বার থেকে উত্তর করবা নাকি খ নাম্বার থেকে উত্তর করবা? বা তোমার কাছে কোনটা মনে হয় যে কোনটা উত্তর করাটা বুদ্ধিমানের কাজ? সবাই একটু জানাও তো দেখি। তুমি তোমার মনের কথাটাই বলো, ঠিক আছে? তুমি তোমার মনের কথাটাই বলো যে ভাইয়া আমার মনে হয় ক নাম্বার দাগানো ভালো, বা আমার মনে হয় খ নাম্বার দাগানোটা ভালো। আমি তোমার মনের কথাটা একটু জানতে চাচ্ছি। পরীক্ষায় এই স্টাইলেরই কোশ্চেন থাকবে, এবং সেক্ষেত্রে তুমি কোনটা উত্তর করবা? থ্যাংক ইউ। যাক, ভালো লাগলো। আমি যেমনটা আশা করছিলাম তোমরা তেমনটাই বলেছো। আহ দেখো তোমরা কিন্তু ম্যাক্সিমামই বলছো যে ভাইয়া পরীক্ষায় যদি এই ধাঁচের প্রশ্ন আসে আমি খ নাম্বার থেকে উত্তর করব। এবার দেখো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখো ভাই, এই খ নাম্বার থেকে উত্তর করা এটা কিন্তু অনেকটা ম্যাথের মতো। ম্যাথে যেমন আমাদের একটা ম্যাথ যদি হয় আমরা মনে করো 10 নাম্বার বা 5 নাম্বার, 5-এ 5 পাই, ঠিক একইভাবে ঠিক একইভাবে এই খ নাম্বার প্রশ্নটা খেয়াল করে দেখো, এটা অনেকটা ম্যাথের মতো। তোমার যদি 5টা বানান হয়, এই 5টা বানান কারেকশনের জন্য তুমি একেবারে 5-এ 5ই পাবো। বুঝতে পারছো? সো এই জন্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খ নাম্বারটা উত্তর করাটা বুদ্ধিমানের কাজ।
তবে হ্যাঁ, যদি এমন হয় যে ভাই আমি বাংলা বানানে হাফেজ, অর্থাৎ বাংলা বানানে ভাই আমার কিছুই মনে থাকে না, আমি কিছুই পারি না, আমি যতই পড়ি না কেন ভাই আমি কোনো না কোনো ভাবে ভুল করে আসি, অনেক সময় এরকম হয়। তো সেক্ষেত্রে যদি এইরকম হয় সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে ভাই, যদি তোমার এ ধরনের সমস্যা থাকে যে আমার বাংলা বানান কিছু মনে থাকে না, আমি কনফিউজড হয়ে যাই, সেক্ষেত্রে তুমি ক নাম্বার প্রশ্নটা উত্তর করে আসো। ক নাম্বার লিখলেও যে তুমি নাম্বার পাবা না তা না। তুমি ৫ এ ৫ না পাও, সম্মানিত শিক্ষক তিনি যদি একটু কি বলবো, একটু তার মধ্যে মানবিকতা, একটু সে যদি স্ট্যান্ডার্ড টিচার হয়ে থাকে, হয়তো তোমাকে 0.5 কেটে রাখতে পারে, 4.5 বা 4, 4, 4.5 এমনি পাবা। তো এই জন্য বলছিলাম যে এই খ নাম্বার প্রশ্নটা উত্তর করাটা কম্পারেটিভলি ভালো। অ্যাটলিস্ট এখানে 5 এ 5 পাওয়া যাবে। ঠিক আছে? এখন মনে করো এইরকম তুমি যদি নিয়ম থেকে সব লিখে আসো পরীক্ষার হলে, দেখবা যে ব্যাকরণে প্রত্যেকটা প্রশ্নের প্রথম প্রশ্নটা থাকে নিয়ম থেকে। তো 6টা প্রশ্ন থাকবে, 6টা প্রশ্ন যদি 0.5 করেও কাটা যায়, তাও তো 3 নাম্বার কাটা যায়। যদি যায় তাই বলছি। ঠিক আছে? তো আমি রিস্কে কেন যাব? আমার কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। আমি এখানে 5টা বানান ঠিক করব এবং 5 টায় 5 পাবো। এখন কথা হচ্ছে ভাই আমার বানানের সমস্যা। বানানগুলো ঠিক কিভাবে করব? বানানে কি করে 5 এ 5 পাবো? আর এটার জন্যে একটু আমার কথা শুনতে হবে। একটু আমার উপর ভরসা রাখতে হবে। আমি যা বলবো তুমি সেটাই করবা। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। এই মুহূর্তে তোমার এবং আমার সবচেয়ে ১ম কাজ হচ্ছে কমেন্ট বক্সটা সুন্দর করে অফ করা। আমি অফ করে দিচ্ছি। আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। আর আমি বানানের যেখান থেকে পরীক্ষায় এ যাবৎকাল সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, আমি সেইগুলো এখন একটু সুন্দর করে দেখিয়ে দিব। তুমি খুব মনোযোগ দিয়ে সেগুলো দেখবা। দেখার পরে আমি ক্লাসের শেষে কিছু এমসিকিউ প্রশ্ন দিব। তুমি সেগুলো উত্তর করবা। আর আমি ২-৪টা বোর্ড কোয়েশ্চেনও তোমাকে আজকে দেখাবো। তুমি চেষ্টা করবা সেগুলো উত্তর করার। আর তোমাদের আজকের ক্লাসের আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে, আর কিচ্ছু জানার দরকার নেই। সেটা হচ্ছে এই বানান কাকে বলে, কয় প্রকার, কি কি, এটা তোমার জানতে হবে না। কিচ্ছু পড়ার দরকার নেই, সব বাদ। বই থেকে যখন পড়বে এগুলো ফেলায় দিবে, এগুলো লাইফে কোনো কাজে লাগবে না। তুমি একটাই কাজ করবা, সেটা হচ্ছে বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন্স গুলো ভালোভাবে পড়বে। বোর্ড কোয়েশ্চেন্স পড়বেন কয় বছরের? বিগত 5 বছরের। বিগত 5 বছরের। বিগত 5 বছরের কি পড়বেন? জাস্ট বোর্ড কোশ্চেন্স গুলো একটু ভালোভাবে পড়বেন। আবার বলছি, বিগত 5 বছর মানে কি, আমি ধরে নিচ্ছি যে আপনি চট্টগ্রাম বোর্ডের একজন শিক্ষার্থী। আপনি যে শুধু চট্টগ্রাম বোর্ডের 5 বছরের প্রশ্ন পড়বেন তা না। গত 5 বছরের ঢাকা বোর্ড থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য যত বোর্ড আছে, সেই বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো আপনি 5 থেকে 7 বছরের প্রশ্ন একটু ভালোভাবে পড়ে যান। আপনার আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। দেখেছেন পড়াশোনা কাকে বলে? কত শর্টকাটে দেখেন একটা জিনিস করা যায়। এত নিয়ম পড়ার দরকার নেই, এত গবেষণা করার দরকার নেই ভাই। আপনি যাচ্ছেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে, আপনার দরকার 5 এ 5। এর জন্য এটাই যথেষ্ট। আর যেখান থেকে বানানগুলো ভুল হয়, যেখান থেকে নিয়ম লিখতে ভুল হয়, আমি সেগুলো আজকের ক্লাসে এবং আগামীতে হয়তো আরেকটা ক্লাস হবে বানানে, এটা আমি দেখাই দিব। তো আমার কথা হচ্ছে আমি যদি এগুলো শেষ করতে পারি, বুঝতে পারি, বোর্ডের কোশ্চেন্স গুলো একটু ভালোভাবে পড়ে যাই, তাহলে আমি কেন 5 এ 5 পাবো না? ভাই 5 এর মধ্যে 10 পাওয়া সম্ভব রে ভাই। বুঝতে পারছো? তো আপাতত তোমার 10 পাওয়ার দরকার নাই। তুমি 5 এ 5 পাবা। সেইভাবে আগাও। ঠিক আছে? থ্যাংক ইউ। তো চলো তাহলে ভাই, এখন আমি তোমাদেরকে যে বিষয়টা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলা বানান থেকে যেখান থেকে বেশি প্রশ্ন এ যাবৎকালে এসেছে, সেই রকম কিছু জায়গা যেগুলো আমাদের ছেলেমেয়েরা ভুল করতে পারে, আমি সেই রকম কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি। এটা যে শুধু তোমার ইন্টারমিডিয়েটে লাগবে তা না, এটা তোমার
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। তাহলে চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও। কোনো নিয়ম মুখস্থ করবা না, আগে বুঝবা ভাই। আমাদের ছেলে মেয়েদের বড় একটা সমস্যা, তারা মুখস্থ করতে যায়। কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আগে পড়ো। প্রথমে সরি বলে নিচ্ছি, আসলে আমার গলাটা মনে হয় একটু ভারী ভারী লাগতে পারে। আমার লাস্ট কয়েকদিন ভাই অনেক ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো? আজকেও আসলে ক্লাসটা নেওয়ার মতো অবস্থায় আমি নাই, কিন্তু তারপরেও ভাবলাম তোমাদের সাথে অনেকদিন পর দেখা হবে, আজকে ফার্স্ট ক্লাসটা মিস করব না, এই জন্য আসা। ক্লাসের মাঝে হয়তো একটু হাঁচি কাশি টাশি দিতে পারি, হ্যাঁ, তোমরা আবার কিছু মাইন্ড টাইন্ড করো না। অনেক ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো? তো যাই হোক, আহ তোমার কাজ হচ্ছে বোঝা, ঠিক আছে? আমার ঠান্ডা লেগেছে কি গরম লেগেছে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যেমন একটা বিষয় কি, কোন দেশ, জাতি এবং ভাষার বানানের সব সময় রস্বইকার হয়। এই দেশ, এটা পরীক্ষায় কোনো কাজে লাগবে না, এটা বাদ। ওই দেশে যারা বসবাস করে তাদেরকে আমরা বলি জাতি, এবং তারা যে ভাষায় কথা বলে সেটা আমরা বলি তাদের ভাষা। আমরা আজকের পর থেকে একটা কথা মনে রাখবো, এত কিছু বোঝার দরকার নেই। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে যখনই আমি কনফিউজড হয়ে যাব যে এখানে হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে, আপনি মনে রাখবেন এখানে সব সময় হবে হ্রস্বইকার। আমি কি বোঝাতে পেরেছি? আবার বলছি, দেশ, জাতি, ভাষা, এই সকল ক্ষেত্রে আপনি যখন কনফিউজড হয়ে যাবেন, আপনার মাথায় রাখতে হবে যে ভাইয়া সেক্ষেত্রে হবে হ্রস্বইকার। যেমন নেপাল একটা দেশ, ওই নেপালে বসবাসকারী মানুষদের আমরা কি বলি? জাতি হিসেবে তারা নেপালি, ইংরেজিতে বলে নেপালিজ। তারা কোন ভাষায় কথা বলে? নেপালি ভাষায় কথা বলে। তো খেয়াল করে দেখেন, জাতি হিসাবেও ভাষা হিসেবেও অপশন এসেছে হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, আমরা কিন্তু হ্রস্বইকার লিখে দিয়েছি। বাঙালি বানানে কেন হ্রস্বইকার হয়? কেননা জাতি হিসাবে আমরা বাংলাদেশিরা বাঙালি, এবং বাঙালি বানানে এই জন্যেই হ্রস্বইকার হয়। জাপানি, জাপানি, ভারতী, হিন্দি, যাই বলেন না কেন, ভারতের মানুষ জাতি হিসাবে আমরা বলতে পারি ভারতীয় বা ভারতী, যাই বলি না কেন সমস্যা নেই। ভারতী বানানে সব সময় হ্রস্বইকার হবে। আর হিন্দি বানানে অবশ্যই, ভাষা যেহেতু এটা, হিন্দি কি একটা ভাষা, এবং ভাষার বানানে সবসময় কি হবে? হ্রস্বইকার হবে। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। দেখো তো ভাই, এর মধ্যে কঠিন কিছু আছে? এর মধ্যে কঠিন কিছু নাই। আমি কেন এটা নিয়ে এত পেইন নিই? সোজা জিনিস, সহজভাবে বলি। এখন একটু খাতায় লিখে রাখো যে এই পৃথিবীতে সবকিছুর ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? পৃথিবীতে 3টা দেশ রয়েছে, যে 3টা দেশ এর বানানের ক্ষেত্রে দীর্ঘইকার হয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন। এই 3টা দেশের বানানের ক্ষেত্রে আমরা কখনোই হ্রস্বইকার দিব না, আমরা কি দিব? আমরা দিব হচ্ছে দীর্ঘইকার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যতিক্রম, এবং ব্যতিক্রমটা আমি সুন্দর করে লিখে দিলাম। আপনি পারলে একটু খাতায় লিখে রাখতে পারেন। আর যদি মনে হয় না ভাই আমার খাতায় লেখার কষ্ট হচ্ছে, আমার লিখতে ইচ্ছা করছে না, তাহলে আপনি এটা একটু আপনার মস্তিষ্কে লিখে রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সো সোজা কথা, দেশ, জাতীয়, ভাষা বানানে হ্রস্বইকার হবে, এটা একটা কথা। আর ব্যতিক্রম ছিল এই 3টা দেশ, আমি সেই 3টা দেশ লিখে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী আরেকটা অপশনে চলে যাই। কোন দেশের সাথে যখন ইও প্রত্যয় যুক্ত হবে, ইও প্রত্যয়, ইও সন্ধি নাকি এটা আপনার জানার দরকার নেই, আপনি সহজে মনে রাখবেন যেটা, কোন দেশের সাথে যদি ইও যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে দীর্ঘইকার। যেমন মূল শব্দ ছিল দেশ, দেশ যদিও কোনো দেশের নাম না, তারপরেও দেশ তো দেশ, এর সাথে যুক্ত হয়ে গেছে ইও, পরবর্তীতে মূল শব্দটা হয়ে গেছে
দেশীয়। আমি কি বোঝাতে পেরেছি? যে কোনো দেশ, মনে করেন ইতালি তো ফুটবলে অনেক ভালো খেলে, আপনারা যারা একটু ফুটবল খেলেন দেখেন আপনারা জানেন। সো ইতালি বানানটা দেখবেন সবসময় রস্বইকার, কিন্তু যখন আপনি ইতালি বানানের শেষে ঠিক এরকম দীর্ঘই এবং ইয় দিয়ে দিচ্ছেন, ইয়, তখন কিন্তু ইতালীয় বানানটা হয়ে যাচ্ছে দীর্ঘইকার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, মূল বানানের রস্বইকার, কিন্তু যখন ইয় প্রত্যয় যোগ হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে দীর্ঘইকার। সোজা কথা, এত প্যাঁচ লাগানোর কিছু নাই। প্যাঁচ লাগাবেন বিপদে পড়ে যাবেন, এত প্যাঁচের কিছু তো নাই। ঠিক আছে, ওকে। এবার ওই যে আজকে আমরা যখন প্রথমে নমুনা প্রশ্ন দেখছিলাম, তো নমুনা প্রশ্নে যখন আমরা দেখছিলাম ভাইয়ারা একটু খেয়াল করে দেখো তো, নমুনা প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। তো ভাই আমি এই যেগুলো বুঝতেছি এখন, এগুলো কি একটা একটা নিয়মের মধ্যে না? অবশ্যই এগুলো একটা একটা নিয়মের মধ্যে। তো আমরা একটা কাজ করব ভাই, আমরা নিয়মগুলো সরাসরি ভাবে মুখস্থ করব না রে ভাই। নিয়ম আমার সরাসরি মুখস্থ করার দরকার নাই। আমি যে কাজটা করব, আগে এগুলো আমি একটু বুঝবো, বোঝার পরে দেখা যাবে অটোমেটিক ভাবে আমি নিয়ম লিখে আসতে পারবো। যেমন কোন শব্দের শেষে যদি আলি থাকে, কোন শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, কোন শব্দের শেষে যদি আবলি থাকে, চোখ বন্ধ করে হয়ে যাবে রস্বইকার। অনেকে এই জায়গাটা কনফিউজড হয়ে যায় যে ভাইয়া এখানে দীর্ঘইকার হবে না রস্বইকার হবে। নো কনফিউশন প্লিজ। আবার বলছি, কোন শব্দের শেষে থাকবে আলি, অঞ্জলি এবং আবলি, থাকলে হয়ে যাবে রস্বইকার। মিতালি, সোনালি, রূপালি, খেয়ালি, একটু খেয়াল করে দেখেন তো শব্দগুলো শেষে আলি এসেছে কিনা। এখন আপনারা অনেক সময় কি করেন, মাতব্বরি করে এগুলো শেষে দীর্ঘকার দিয়ে আসেন। নো, এইটা করা যাবে না। ঠিক আছে, এটার শেষে অবশ্যই কি হবে, রস্বইকার হবে। গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি। এই যে ফেব্রুয়ারি মাস কিছুদিন পর, 21শে ফেব্রুয়ারি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি করছে, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যাচ্ছে। ভাই এটা আমার খুবই খারাপ লাগে যে ভাই তুমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যাচ্ছ, এটা তো ভালো যে একটা তুমি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছ, কিন্তু তুমি শ্রদ্ধাঞ্জলি বানানটা যদি ভুল করো তাহলে এটা কেমন হয়? আমি আমার এইটুকু জীবনে অন্তত 20 থেকে 30 জন মানুষকে এটা ঠিক করে দিয়েছি। শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছে অথচ শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল। এবং দেখবা অনেক মানুষ আছে কেমন জানো, তুমি যখন তাদেরকে কারেকশন করতে যাবা তখন তারা এক্সট্রা ভাব নিবে, হ্যাঁ তুমি আসছো আমার বানান ঠিক করতে, হ্যাঁ এত পারো। ওই যে ইগো, আমরা সহজে দেখবা অন্যের ভালো মতামত নিতে চাই না, এটা বাঙালির একটা ইগো। তো যাই হোক আমরা ওই আলোচনায় না যাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা এখন আমি তোমাদেরকে করছি, করার পরে নামাজে ব্রেক দিচ্ছি। অনেকে বলছো যে ভাই নামাজে ব্রেক দেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, গীতাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে কি কি রয়েছে? আমাকে একটু বলেন তো, কমেন্ট বক্সে জানান তো, গীতাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে? কমেন্ট বক্স অন করে দিলাম, একটু জানান তো ছোট্ট ছোট্ট ভাইরা, যে গীতাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে, একটু দ্রুত। এই যে উত্তর হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হচ্ছে তো, হচ্ছে হচ্ছে হচ্ছে, দ্রুত সবাই উত্তর করে। থ্যাংক ইউ। এই যে দেখছো, তোমরা মোটামুটি ভাবে সবাই পারছো। আমাদের মনে রাখতে হবে যে গীতাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে রয়েছে ইয় এবং বর্গীয় জ। অনেকে এটাকে উল্টায় ফেলে,
এটা উল্টানো যাবে না, ঠিক আছে? তাহলে একইভাবে শ্রদ্ধাঞ্জলি জলাঞ্জলি বানানো ঠিক ওইটাই রয়েছে। এখন ভাই এটা আমি এমনি একটা জিজ্ঞাসা করার তাই করলাম, এটা একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এখন আমি বলছিলাম যে আমি বানান যেন এই বানানগুলো ভুল না করি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কি আবলি, তথ্যাবলি, পদাবলী, রচনাবলী, নিয়মাবলী, বিষয়াবলী, যত আবলি সবগুলো শেষে রস্বই। কারণ আমি জানি না এগুলো আপনাদের কেন ভুল হয়, এটা সত্যি কথা বলতে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় এটা ভুল করার মতো কিছু না। ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাই, নামাজে ব্রেকটা কয়টার দিকে দিলে ভালো হয় তোমরা একটু বলো তো। সবাই জানি আমরা যে বাংলাদেশে এক এক এলাকায় নামাজের আজানের টাইমের তো একটা তারতম্য আছে, তো তারপরে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইমে দিই যাতে করে সবাই নামাজ কালাম পড়ে ক্লাসে আবার জয়েন করতে পারে। ওকে, আমার মনে হয় 40 ইজ পারফেক্ট ফর আস। ইয়েস, থ্যাংক ইউ। সবাই বলছে 40, অনেকে 45, অনেকে 36। আমি 40-এ দেই, তাহলে মনে হয় সবার জন্য ভালো হবে, তাই না ভাই? ওকে, 40। সো এই আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, সো এই যে রুলটা পড়ালাম এটা যেন মনে থাকে। কিসের রুল? এটা সহজ জিনিস, এটা মাথায় ঢুকায় রাখো। তুমি এটা নিয়ম বলে এটাকে পেইন হিসেবে নিচ্ছ কিসের জন্য? নো, সোজা কথা রে ভাই। এই যেমন একটা বিষয় যে অনেক শব্দ আছে না আমাদের আশেপাশে, যে শব্দের শেষে আমাদের জীবী লিখতে হয়। জীবী কি? মৎস্যজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী। দেশে তো জীবীর শেষ নাই। তো আজকের পর থেকে আমরা মনে রাখবো যত জীবী, প্রত্যেকটা জীবীর শেষে হ্রস্বইকার না হয়ে যাবে দীর্ঘইকার। এখন আমাদের ছেলেমেয়েরা এরা মুখস্থ করে রে ভাই, এগুলো কেন মুখস্থ করতে যাবা ভাইয়া? এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। সোজা কথা, এই যে স্বপ্না বলছে বেকারজীবী। ভাই আসলে তুমি খারাপ বলো নাই, কিন্তু আসলে বেকারজীবী শব্দটা অপ্রচলিত, এই জন্য আসলে আর এটা হচ্ছে না, ঠিক আছে? ফাহমিদা বলতেছে যে ভাইয়া নোট করতে হবে কিনা। হ্যাঁ ভাই, যেখানে নোট করার দরকার সেই জায়গাগুলো একটু নোট করে রেখো। আর একটা কথা হচ্ছে, তোমরা তো জানো যে শিখর প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকে। ক্লাসের শেষে রেকর্ডিংটা দেখে তুমি একটু তোমার মতো করে যেটুকু দরকার সেইটুকু জায়গা তুমি নোট করে বা বই থেকে দাগিয়ে তুমি পড়বা, ঠিক আছে? ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে কোনো জীবী হচ্ছে কি, যে কোনো জীবী দীর্ঘইকার হবে। থ্যাংক ইউ। আমি যে তখন ছোট্ট একটা বানান ঠিক লিখতে যে বেঠিক লিখে ফেললাম, তোমরা ঠিক করে দিবা না? তোমরা আসলে আমার ভালো চাও না। স্লিপ অফ পেন হয়ে গিয়েছিল। দেশীয় বানান শেষে দীর্ঘইকার হলে অবশ্যই দীর্ঘইকার হবে। থ্যাংক ইউ। ওকে, সো এইবার দেখো এই আর একটা জায়গা, এই যে রাকিবুল ইসলাম বলছে এইটা ভাঙলে কি হয়। বাপ, এটা ভাঙলে কি হয় এটা এই মুহূর্তে আমার দরকার হচ্ছে না, এই জন্য আমি আলোচনা যে সময়টা নষ্ট করছি না, ঠিক আছে? ওটার মধ্যে রয়েছে হয় এবং ম, বলে দিলাম কিন্তু তোমার প্রশ্নের উত্তর। ওকে, সো এর পরের নিয়মটা কি বা এর পরের বিষয়টা কি? রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আমরা যদি ভাই দ্বিত্ব শব্দটার অর্থ জানি, এটা অটোমেটিক ভাবে পারা যায়। দ্বিত্ব শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে দুইবার ব্যবহার। খুবই সোজা কথা রে, এত পেন নিচ্ছ কিসের জন্য? অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে রেফের পর কখনোই কেন কোনো ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না।
এখন কেউ যদি আমাকে বলে যে ভাই আমি কিছুদিন পর ইন্টার পরীক্ষা দিব, আমি ব্যঞ্জন বর্ণ চিনি না, তুমি আমাকে বলো তাকে কি আমি এই বুড়ো বয়সে এসে ব্যঞ্জন বর্ণ চিনাইতে পারবো? আসলে চেনানো যাবে না। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, তারা বলে স্যার আমি ব্যঞ্জন বর্ণ চিনি না। তো যাই হোক, পরে চিনাইতে হয় যে ক থেকে খিয় পর্যন্ত ৩৯টা আছে, এগুলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, সো আমরা এখন বলতে চাচ্ছি রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। কেমন সেটা? বাংলায় 12 মাসের নাম আপনারা অনেকেই জানেন না, আর যারা জানেন তারা তো অনেক ভালো, আর যারা জানেন না আজকে একটু জেনে নিন। বাংলায় 12 মাসের একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস। অনেকে কার্তিক বানানটা লিখতে যেয়ে এটা লেখেন, তয় তয় রস্বীকার তার উপরে একটা রেপ দেন। এটা ভুল। কেন ভুল? এটা এই রেপ আপনি এখানে ব্যবহার করেছেন, তো তয় তয়ের মধ্যে কি রয়েছে? দুইটা ত রয়েছে। আপনি দয়া করে একটা ত ব্যবহার করেন। আপনার তো দুইটা ত কেউ ব্যবহার করতে বলিনি, কেননা এটা একটা নিয়ম। আপনাকে মনে রাখতে হবে যে রেফের পর সব সময় একটা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করতে হবে। সেই জন্য আপনি দুইটা ব্যবহার না করে একটা করেছেন। অর্জন বানান, এখানে আপনি রেপ ব্যবহার করেছেন, আপনি এখানে কেন দুইটা বর্গীয় জ ব্যবহার করছেন বাবা? একটা বর্গীয় জ ব্যবহার করেন। এত দরকার নাই, এত ভালোবাসা পৃথিবীতে দরকার নাই। সব জায়গায় ভালোবাসা দেখাতে হয় না, শেষে নিজের বিপদই হয়। ঠিক আছে, সূর্য বানান, এখানে আপনি রেপ ব্যবহার করেছেন, তারপরে এখানে আছে অন্তঃস্থীয় জ, ওই জ যা জ ফলা ঠিক তাই। আপনি কেন জ ব্যবহার করে আবার সেটা শেষে জ ফলা দিয়েছেন? আপনি যে কোনো একটা জায়গায় থাকেন, অর্থাৎ রেপ ব্যবহার করেছেন, এনাফ। এরপরে জ ফলা ব্যবহার করার দরকার নেই। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? অর্থাৎ সোজা কথা, রেফের পর আমরা কোনোভাবেই দুইবার একই জাতীয় ব্যঞ্জন বর্ণ ব্যবহার করব না। ক্লিয়ার? থ্যাংক ইউ। তোমরা তো দেখছি অনেক ভালো বোঝো, শুধু শুধু কেন আমি এত কষ্ট করছি আমি বুঝতে পারছি না। এত কষ্ট করা লাগে না। এই যে খুব সুন্দর একটা জায়গা, ছোটবেলায় যখন আমি ক্লাস 1 2 3 4 এ পড়তাম, টিচাররা যে দেখবা যে প্রাইমারি স্কুলে কি হতো, এই রকম ঠিক বোর্ডের ডান পাশে এরকম লিখতো শ্রেণী, রোল নাম্বার, উপস্থিতি অনুপস্থিতি, এরকম লিখতো না? ইয়েস, খেয়াল করে দেখো, ছোটবেলায় কিন্তু আমরা শ্রেণী বানানটা এইটা শিখে এসেছিলাম। সূচিপত্র বানানটা এখনো বাংলাদেশের অনেক বইয়ে কিন্তু এটাই লেখা। রচনাবলী বানানে দেখবে এটা থাকে। তার মানে হচ্ছে এটাই, আমি বলবো না এগুলো ভুল। আমি যদি এটা ভুল বলি তাহলে এটা ঠিক হবে না। অনেক বইয়ে অনেকভাবে লেখা আছে। আমি বলছি না এটা ভুল। আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ভাই এখন থেকে যদি কোথাও আপনি কনফিউজড হয়ে যান যে ভাইয়া আমার এই বানানটা মনে আসছে না, আমি কি করব? আপনার কনফিউশন দূর করার জন্য আমি যেটা বলছি আপনি মাথায় রাখবেন, যদি কখনো কনফিউজড হয়ে যান যে ভাইয়া এখানে হ্রস্বইকার দিব না দীর্ঘইকার দিব, আপনি আল্লাহর নামে সেখানে হ্রস্বইকার দিয়ে আসেন, সমস্যা নাই। যদি কোথাও কনফিউজড হয়ে যান হ্রস্ব উকার দিব নাকি দীর্ঘ উকার দিব, দুটোই তো হচ্ছে, দুটোই তো হয়, সেক্ষেত্রে আপনি হ্রস্ব উকারটা দিয়ে আসেন, দীর্ঘ উকারটা আপাতত অ্যাভয়েড করেন। সো আমার কথার বক্তব্য হচ্ছে একটাই, if you become confused regarding any spelling, you can put their হ্রস্বইকার and হ্রস্ব উকার। ক্লিয়ার? আমি কিন্তু বলিনি
যে এই বানানটা ভুল, একবারও বলেছি? এই বানানটা ভুল আমি বলছি একবারও? আমি বলবো না, কেননা আমার সে সাহস নাই বলার। কিন্তু আমি বলছি দুইটার মধ্যে আপনি তুলনামূলকভাবে রস্বইকারটা চয়েস করতে পারেন। এতে করে আপনি মানে সেফ জোনে থাকলেন, ঝামেলা মুক্ত থাকলেন। ওকে, আমার ক্লিয়ার আমার স্পিচ। থ্যাংক ইউ। খুবই ভালো একটা পয়েন্ট। পয়েন্ট হচ্ছে এই, কোন মূল শব্দে কোন মূল শব্দে যদি দীর্ঘইকার থাকে, তারপরে আপনি যখন তয় বফলা তা নি জগৎ জন সমূহ কুল বিদ্যা ইত্যাদি যুক্ত করবেন, তখন সেটা হয়ে যাবে দীর্ঘইকার থেকে সেটা হয়ে যাবে রস্বইকার। এটাই হচ্ছে আমার মূল কথা। যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন খুলে দেখবেন, যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন খুলে দেখবেন, এখান থেকে প্রতি বছর এইচএসসি পরীক্ষায় প্রশ্ন থাকে। অর্থাৎ এইচএসসির জন্য এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রশ্ন ব্যাংক খুলে দেখবেন, লেখা আছে প্রাণী জগৎ। এখানে এই যে একটা বানান ভুল হয়েছে, আপনি ঠিক করে দিবেন না আমাকে? কোথায় ভুল? প্রাণী বানানে দীর্ঘইকার, কিন্তু প্রাণী জগৎ বানানে রস্বইকার। প্রাণীকুল, সেখানেও রস্বইকার। মনোযোগী সহযোগী বানানে অবশ্যই দীর্ঘইকার, কিন্তু যখন আপনি সেটা শেষে তা যোগ করেছেন সেটা হয়ে যাবে রস্বইকার। মন্ত্রী বানান 100% দীর্ঘইকার, কোনো বার্গেনিং নাই, কিন্তু যখন আপনি লিখবেন মন্ত্রিত্ব তখন সেটা হয়ে গেল কি রস্বইকার। আমি কি বোঝাতে পেরেছি? সহজ কথা, বেশি প্যাঁচ লাগাতে গেলেই বিপদে পড়ে যাবেন। লাইফটাকে এত কমপ্লিকেটেড করা যাবে না। আমি বলতে চেয়েছি মূল শব্দের শেষে দীর্ঘইকার, এই যে দেখেন দীর্ঘইকার, এবার সে শব্দের শেষে আপনি পরে যা লাগাবেন ওই দীর্ঘইকার হয়ে যাবে রস্বইকার। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। ও, এটা তো আমরা আলোচনা করলাম এখন। ক্লিয়ার? ওকে, একটু কমেন্ট বক্সে বলো তো ভাইয়ারা, এতক্ষণ ধরে যেটুকু যে আলোচনা করলাম তোমরা কি বুঝতে পারছো তো নাকি? এখন আমাদের নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন ব্রেকে চলে যাব। ঠিক আছে, সো স্টিল নাও যেটুকু বুঝালাম সেটুকু বুঝতে পেরেছো কিনা? বানান কি আগের থেকে একটু পরিষ্কার হচ্ছে? একটু কি কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা? বেশি বোঝার দরকার নাই তো, বারবার বলছি পরীক্ষার জন্য আমার যেটুকু দরকার সেটা জানলেই হচ্ছে। ঠিক আছে, কারণ আমার এখন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার সময় নাই, কাজী নজরুল ইসলাম হওয়ার সময় নাই। আমার এখন সামনে পরীক্ষা, পরীক্ষা ভালো করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভাই আমি ছোট্ট করে একটা নামাজে ব্রেক দিয়ে দিচ্ছি। কতক্ষণ দিব নামাজে ব্রেক বলো তো? তোমরা যেটা বলবা সেটাই। 10 মিনিট দিব নাকি 20 মিনিট, সরি 15 মিনিট? 10 মিনিট নাকি 15 মিনিট? অনেকে বলছে 20 মিনিট। না না রে ভাই, 20 মিনিট তো দেওয়াই যাবে না। আমি সবসময় 10 মিনিট দেই, কিন্তু তোমাদের কথা শুনে 15 মিনিট দিচ্ছি। তবে 15 মিনিট কিন্তু একেবারে জাস্ট 15 মিনিট, 1 সেকেন্ডও বেশি না। ঠিক আছে, মনে যেন থাকে ভাইয়া, দেরি করো না। বুঝতেই পারছো ক্লাসে এখন অনেক টপিক আছে, ওটা আমাদের শেষ করতে হবে।
সো ছোট্ট করে একটা ব্রেক দিলাম, নামাজের বিরতি। আশা করছি ঠিক 15 মিনিট পরে তোমরা ক্লাসে অন টাইম জয়েন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
হ্যালো ভাইরা, কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস, আমার কাছে মনে হচ্ছে কথা শোনা যাচ্ছে। সো চলো তাহলে, নামাজে ব্রেক দিয়েছিলাম এবং টাইম কিন্তু মোটামুটি হয়ে গেছে, বরং আরো 2 মিনিট 3 মিনিট ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ। সো সবাই এসেছো, ভালোই হয়েছে। এবার তাহলে চলো, আর আমরা বেশি দেরি না করে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। প্রাণী জগৎ হলো না, তার মানে কি? প্রাণী জগৎ বানানটা ভুল হয়েছে নাকি? প্রাণী জগৎ, এই যেভাবে বলেছিলাম রস্বইকার হবে, এই দীর্ঘকার না হয়ে রস্বইকার হয়ে গেছে। এই এই এটাই বলেছিলাম, অর্থাৎ মূল শব্দের শেষে দীর্ঘইকার ছিল, ওইটা শেষে জগৎ যোগ করে দিয়েছি। এই জন্য কি হচ্ছে, প্রাণী জগৎ বানানে, ও জগৎ বানানে, জগৎ বানানে তুমি ভাই তও দিতে পারো, হসন্ত দিতে পারো, ভাই কোনো সমস্যা নেই, একটা দিলেই হলো, ওইটা কোনো ইস্যু না। তো চলো তাহলে শুরু করা যাক। ত আর হসন্ত এটা কোনো ইস্যু না ভাই। ত এর সংক্ষিপ্ত রূপ তো খণ্ডত্ব, এটা তো তোমরা জানো আমার থেকেও ভালো, তাই না? ওকে, তো ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। মিলন হোসেন, আপনার নাম নিলাম। এবার তাহলে চলুন আমরা আমাদের কাজ শুরু করি। আচ্ছা, আমাদের কাজ হবে এখান থেকে আমরা মনে রাখবো যে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত শব্দের শেষে বিসর্গ থাকবে না। কেমন সেটা? ছোটবেলার থেকে আমরা দেখবা যে অনেক কিছু লিখি, লিখতে যে আমরা লিখি যেমন, তারপরে কি করি, দুইটা বড় বড় রসগোল্লা দেই, সাতক্ষীরার রসগোল্লা। তারপরে লিখি যথা, এটার শেষে দুইটা বড় বড় রসগোল্লা দেই। তারপরে লিখি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এটা শেষে, সব কিছু শেষে আমরা কি করি, দুটো বড় বড় রসগোল্লা দিয়ে আসি। ভাই, এই রসগোল্লা এখন থেকে নিজের কাছে রাখো, ঠিক আছে? আপনি এটা নিজের কাছে নিজে রাখেন, এটা দয়া করে শব্দের শেষে আপনার এই বিসর্গ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এতদিন আমি জানতাম না, এতদিন বুঝতাম না, এতদিন দিয়ে এসেছি, কিন্তু এখন থেকে এটা আর দিব না। অর্থাৎ শব্দের শেষে আমরা কখনোই এই জাতীয় বিসর্গ বা কোলন এটা দিব না। আমাদের দেশের ছেলেমেয়েরা কোলন লিখতে যেয়ে তারাও ঠিক এরকম দুইটা ছোট্ট ছোট্ট রসগোল্লা দিয়ে আসে। এটা করা যাবে না। আপনি মনে করেন এটাই কোলন, আসলে এটা কোলন না। কোলন হচ্ছে ঠিক এরকম দুইটা ফোঁটা। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা কিছুদিন আগে পড়ে এসেছেন, এই ব্যাকরণ বইটা আপনি একেবারে শেষে যে দেখবেন জ্যোতিচিহ্ন নামে একটা চ্যাপ্টার আছে, সেই জ্যোতিচিহ্ন চ্যাপ্টারে যে দেখবেন কোলনের চেহারা ঠিক এই রকম, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে একটাই ভাইয়া, যে শব্দের শেষে আমরা কখনোই বিসর্গ লিখব না, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে, মিস্টার মঞ্জুরুল নামে আমি একজনকে দেখতে পাচ্ছি, আপনার সাথে একটু দেখা করতে পারলে আমার খুব ভালো লাগতো। তো আর কি করার, এই মুহূর্তে তো দেখা করতে পারছি না। তাহলে আপাতত একটা কাজ করি, আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। সো যেটা বলতে চাচ্ছিলাম, সোজা কথা সোজাভাবে একটু বুঝি আমরা, শব্দের শেষে কোনোভাবেই বিসর্গ থাকবে না। এবং এই জায়গাটা আমরা একটা কথা একটু মনে রাখবো, সেটা হচ্ছে আজকে যে ভাই বাংলা ভাষায় আমরা এত কথা বলছি, তাই না? বাংলা ভাষায় তো আমরা অনেক কথা বলছি। তো এই যে দৈনন্দিন জীবনে হাজার 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 শব্দ আমি প্রয়োগ করছি, লিখছি, এই সব শব্দই কি বাংলা ভাষার নিজস্ব শব্দ? একেবারেই না। এই যেমন তুমি প্রতিদিন সকালে বলো কি আমি কলেজে যাচ্ছি,
সো কলেজ শব্দটা কি? কলেজ শব্দটা একটা ইংরেজি শব্দ না? ইয়েস, কলেজ তো অবশ্যই একটা ইংরেজি শব্দ। কিন্তু দেখবা আমি কলেজ যখন বলি এমন ভাবে বলি মনে হয় যে ওটা যেন আমার বাংলা ভাষারই শব্দ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ভাই, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা এসে বাংলা ভাষায় এমন শক্তিশালী একটা জায়গা করে নিয়েছে, মনে হয় যেন ওই শব্দটা আমাদেরই, তাই না? তো আজকের পরে আপনি যে কথাটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে, কোনো বিদেশি ভাষার ক্ষেত্রে কোনো কোনো বিদেশি ভাষার ক্ষেত্রে বা বিদেশি ভাষা থেকে আগত শব্দে কখনোই মূর্ধন্য এবং মূর্ধন্য স হবে না। এটা মনে রাখবেন, বিদেশি ভাষা থেকে আগত শব্দে কি হবে না? কখনোই মূর্ধন্য আর মূর্ধন্য স হবে না। এখন মূর্ধন্য আর মূর্ধন্য স এই বিষয়টা একটু আপনি মাথায় রাখলেই হবে, এর বেশি কিছু লাগবে না। যেমন মনে করেন বেহেস্ত শব্দটা একটা বিদেশি শব্দ, পোশাক শব্দটা বিদেশি শব্দ, ফার্সি শব্দ মূলত। দেখেন মনে হয় যে মূর্ধন্য স কারেক্ট, কিন্তু আসলে না। পোশাক বানানে অবশ্যই তালব্য স হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে ওই শব্দে কখনোই আমরা মূর্ধন্য ব্যবহার করব না, আমরা ব্যবহার করব দন্তন্য। আমরা তালব্য স এবং দন্ত স ব্যবহার করব, কিন্তু কোনোভাবেই মূর্ধন্য স ব্যবহার করব না। মনে থাকবে ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন তাহলে, আমরা অনেকক্ষণ ধরে বক 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 করলাম অনেক কিছু। এবার তাহলে চলুন, যদিও আপনাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে না, কিন্তু বোর্ড পরীক্ষা থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি এমসিকিউ আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি দয়া করে প্রশ্নগুলোর উত্তর একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন প্লিজ। দেখেন, কোনটি শুদ্ধ বানান? দেখুন তো এই প্রশ্নটার একটু উত্তর করা যায় কিনা। এখানে 4টা অপশন আছে, আপনার কাছে কি মনে হয় এখানে শুদ্ধ বানান কোনটি? একটু আমাকে জানাবেন তো প্লিজ। শুদ্ধ বানান কোনটি বলে আপনার কাছে মনে হচ্ছে? এই যে, থ্যাংক ইউ। আসলে এখানে যতগুলো শব্দ রয়েছে এর মধ্যে মৃত্যুত্তর, তার মানে মৃত্যু পরবর্তী, এই শব্দটা কারেক্ট। অনেকে ঘ নাম্বার দিয়েছেন, ঘ নাম্বারে মূর্ছা বানান ময় দীর্ঘকার হবে, ঠিক আছে। বাঞ্ছনীয় না, শব্দটা হচ্ছে বাঞ্ছনীয়, ইয় এবং ছ, বাঞ্ছনীয়, ঠিক আছে। থ্যাংক ইউ। আত্মসাৎ বানানে তয় তয় বফলা হয় না, আ তয় মফলা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্ন, এই যে এই প্রশ্নটা এইচএসসি বোর্ড পরীক্ষায় যে কতবার এসেছে তার কোনো ঠিক নেই, স্বায়ত্তশাসন বানানটা। সো দেখি তো পারেন কিনা। এইচএসসি বোর্ড পরীক্ষায় 5 বছরে যে প্রশ্ন পড়তে দিয়েছি, 5 বছরের প্রশ্ন পড়লেই দেখবেন যে এই বানানটা কতবার আপনার পরীক্ষা এসেছে। তো শুদ্ধ বানান কোনটি একটু বলেন তো। খুবই সহজ বানান, কিন্তু অনেকে কিন্তু এটা ভুল করে। আমরা মনে রাখবো যে স্বায়ত্তশাসন বানান হচ্ছে মূলত এইটাই, আর বাকিগুলো কোনো না কোনো ভাবে ভুল, ঠিক আছে। এইচএসসি বোর্ড পরীক্ষা এসেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একাধিকবার এসেছে।
সো আমার কাছে মনে হয় আপনি একটু মনোযোগ দিয়ে পড়লে এটা পারবেন। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নের দিকে একটু আমরা তাকাই। এটা ভালো বানান না, আমি আপনাকে একটা ভালো প্রশ্ন দিচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, দেখেন কোন বানানটি সঠিক। আসলে আপনার কাছে মনে হচ্ছে সবই সঠিক, কিন্তু আসলে এখানে প্রজ্জ্বল বানানটাই সঠিক, আর সবগুলো কোনো না কোনো ভাবে ভুল, ঠিক আছে। থ্যাংক ইউ। তো যাই হোক, চলুন তাহলে আমরা আস্তে আস্তে পরবর্তীতে চলে যাই। আমরা একটু দ্রুত সুন্দর করে বুঝবো। এখানে মুখস্থ করার কিছু নাই, সোজা জিনিস, সহজ জিনিস। হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। ভাই আমার এমনিতেই বাংলা বানানে খুবই সমস্যা, এমনিতেই বাংলা বানানে সমস্যা রয়েছে, তারপরে আমি আবার কিসের জন্য হস চিহ্ন ব্যবহার করতে যাব? আমার কোনোভাবে হস চিহ্ন ব্যবহার করার দরকার নেই। জাস্ট শব্দ আসবে, যে কোনো শব্দ আমি আমার মতো করে লিখে দিব। ক্লিয়ার? সহজ কথা, আমরা যেন সহজভাবে বিষয়টা বুঝি। অর্থাৎ হস চিহ্ন যথাসম্ভব আমরা বর্জন করব, ঠিক আছে। থ্যাংক ইউ। নিশাদ বলছে বাকিগুলো কি ভুল? এটা ভাই, এটা নিয়ে এখন আলোচনা যাচ্ছি না। ওগুলোর মধ্যে প্রয়োগ এবং অপপ্রয়োগ জাতীয় ভুল আছে। আমরা যখন প্রয়োগ প্রশ্নটায় চলে যাব, প্রয়োগ অপপ্রয়োগ কোশ্চেন নাম্বার 6 আলোচনা করব, তখন আমরা ভুল দেখাই দিব যে উজ্জ্বলতা বানান কেন ভুল, সমীচিন্তি এমনি ভুল, কৃপণতা শব্দটা কেন ভুল। আমরা প্রয়োগ অপপ্রয়োগে যে আলোচনা করব, আপাতত আমার প্রয়োজন নাই, এই জন্য আমি আর দেখা দিলাম না। ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা কোনোভাবেই দেওয়ার প্রয়োজন নেই। আপনারা দয়া করে ঊর্ধ্ব কমা আজকের পর থেকে আর ব্যবহার করতে যায়েন না। এমনিতেই বানানে আমাদের ভয়াবহ সমস্যা, তারপরে আমার আবার ঊর্ধ্ব কমা লেখার তো দরকার নেই। আমার সহজ কথায় পরীক্ষায় একটা শব্দ এসেছে বা যা কিছু এসেছে, আমি ওই শব্দটার যে মূল শব্দ সেটা আমি লিখে দিলেই হবে। যেমন বলে, এই শব্দটা এইভাবে লিখলেই হচ্ছে। আপনি কিসের জন্য আবার উল্টাপাল্টা কিছু লিখতে যাচ্ছেন আমি জানি না, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় আমি যেটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখি। সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হবে। বাংলা ব্যাকরণের যে কয়টা টপিক আপনাদের কাছে অনেক বেশি কঠিন লাগে আমি জানি, তার মধ্যে সমাস একটা, তাই না? তো সমাস নিয়ে আসলে আমরা সমাস ক্লাসে এত সহজভাবে আলোচনা করব, আমি আপনাদের কথা দিচ্ছি, দেখবেন যে 2টা ক্লাসে আমরা সমাস একেবারে পানির মতো পরিষ্কার করে ফেলব, ঠিক আছে। সর্বোচ্চ 2টা থেকে 3টা ক্লাস লাগবে না, 2টাই যথেষ্ট। এর জন্য একটু সময় দিতে হবে ভাই, একদিনে তো হবে না। তো তুমি ছোটবেলা থেকে এ পর্যন্ত যত সমাস প্র্যাকটিস করে এসেছো, তুমি একটা জিনিস একটু মনে করে দেখো তো, যে সমাসে যে মূল শব্দটা থাকে, সমাসে যে মূল শব্দটা থাকে, খেয়াল করে দেখবেন মূল শব্দটা সবসময় একসাথে থাকে, একসাথে থাকে। রাজার পুত্র, রাজপুত্র, খেয়াল করে দেখবেন একসাথেই শব্দটা থাকে। নীল পদ্ম, নীল যে পদ্ম, খেয়াল করে দেখবেন একসাথেই থাকে, এর মাঝে কোনো স্পেস থাকে না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি সমাসবদ্ধ শব্দগুলো সবসময় একসাথে থাকে, এটা আপনার লাগবে না। আপনার যে জিনিসটা একটু লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রাখবেন। এই জায়গা থেকে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে নিচের কোন বানানটি সঠিক, আমাদের বাচ্চা কাচ্চারা ভুল করে। বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক পড়তে বলেছিলাম, প্রশ্ন ব্যাংক খুললেই দেখবেন এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, এই বানানগুলো আমরা কোনো না কোনো ভাবে ভুল করি, এটা ভুল করা যাবে না। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? থ্যাংক ইউ। আপনি আজকের পরে শুধু একটা কথাই মনে রাখবেন, হ
এর ঠিক মাঝে, হ এর ঠিক মাঝে যদি আপনি এরকম একটা খোঁচা দেখেন, আপনি মনে রাখবেন ওইটা হচ্ছে দন্তন্য। ঠিক আছে? আর যদি আপনি দেখেন হ এর ঠিক নিচে এরকম একটা খোঁচা, আপনি সহজে মনে রাখবেন, রবিন, সহজে মনে রাখবেন, ইটস নট ওয়ার্কিং আফটার অল, সহজে মনে রাখবেন যে এটা মূর্ধন্য। বেশি প্যাঁচ লাগাতে যায় না ভাইয়া, বিপদে পড়ে যাবেন। সহজ কথা, হয়ের মাঝে খোঁচাখুচি থাকলে দন্তন্য, আর হয়ের ঠিক নিচে থাকলে সেটা হচ্ছে মূর্ধন্য। পরীক্ষায় প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে এই বানানটার এই যুক্ত বর্ণের মধ্যে কি আছে। এখন আমি ধরে নিচ্ছি ভাই আমি পারি না, আমি জানি না, কিন্তু আমার যদি শর্টকাটটা মনে থাকে যে ভাইয়া এটা শিখিয়ে দিছিল যে হয়ের ঠিক মাঝে যদি এরকম খোঁচাখুচি থাকে এটা হচ্ছে দন্তন্য। পরীক্ষায় প্রশ্ন এসেছে অপরাহ্ন বানানে যুক্ত বর্ণটার মধ্যে কি কি আছে। সহজে মনে রাখবেন, অপরাহ্ন বানানে যুক্ত বর্ণের মধ্যে রয়েছে হ এবং মূর্ধন্য। কেন? কারণ এই যে হয়ের ঠিক নিচে, খুব সোজা কথা ভাই, খুবই সোজা জিনিস, তুমি প্যাচ লাগাতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবা। ঠিক আছে ছোট্ট ভাইয়েরা, ওকে। এবার তাহলে চলো, এই একই জিনিস, এর সাথে এটার দরকার নাই। দেখো তো 9-10 ব্যাকরণ বইয়ে, অবশ্যই এটা বিগত এডিশনের বইয়ে, এটা তোমাদের লাগবে না, কেননা তোমরা 9-10 যে ব্যাকরণ বইটা পড়ে আসছো ওই বইয়ে আসলে এটা ছিল না, সেই জন্য আমি আর এটা দেখালাম না। আপনি একটু আগেই দেখেন আমি কিন্তু আপনাকে এই জিনিসটা পড়াইছি যে কোনো বিদেশি শব্দের বানানে আপনি কখনোই মূর্ধন্য এবং মূর্ধন্য স দিবেন না। দেখেন তো গ্রিন, ব্রেইন, আয়রন, ড্রেন, এই বানানগুলো সব ইংরেজি শব্দ থেকে আগত কিনা। এই বানানগুলো ইংরেজি শব্দ কিনা খেয়াল করে দেখেন, অবশ্যই এগুলো ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দের বানানে আজকের পর থেকে দোহাই লাগে আপনারা আর কখনোই মূর্ধন্য দিবেন না। কি দিবেন? অবশ্যই দিবেন দন্তন্য। যেমন রাস্তাঘাটে চলতে যে আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, রাস্তাঘাটে চলতে গেলে না একটু চোখ কান খোলা রাখলে অনেক কিছু শেখা যায়। যেমন রাস্তাঘাটে চলতে যে দেখবেন এখানে হর্ন বাজানো নিষেধ, এবার বাঙালি উচ্চারণ করে হর্ন রে বলে হচ্ছে হরেন। এখন সে নয় সে বললো সেটা মেনে নিলাম, কিন্তু হর্ন বানানটা দেখবেন রাস্তাঘাটে এটাই লেখা থাকে, মূর্ধন্য থাকে। 100% ভুল। কেন ভুল? কেননা হর্ন হচ্ছে একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দের বানানে আর যাই হোক মূর্ধন্য হবে না। ঠিক কিনা? এই যে দেখো ভাই, এটা একটু অ্যালার্ট থাকলেই হয়, এটার জন্য না এত কষ্ট করে মুখস্থ করা লাগে না, জাস্ট চোখ কান খোলা রাখলেই হয়। এই যে মিফতাহুল নামে একজন বলছে যে ইংরেজি কিনা কিভাবে বুঝবো। বাপ, গ্রিন, ব্রেন, ড্রেন, এগুলো কি ইংরেজি শব্দ না? তুমি ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছো ভাই, আমি জানি তুমি জাস্ট লেখার তাই লিখছো, বলার তাই বলছো, এটা তোমরা জানো। এখন ইন্টারমিডিয়েট লেভেলে একটা স্টুডেন্ট যদি বলে গ্রিন শব্দটা বাংলা না ইংরেজি, তাহলে ভাই আমার পক্ষে বোঝানো কঠিন এই বয়সে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের পরে একটা কথা মনে রাখবেন, ক্রিয়াপদে সব সময় দন্তন্য হবে। মারেন, ধরেন, যান, করেন, ধরুন, যা খুশি করেন, প্রতিটা ক্রিয়াপদে সবসময় দন্তন্য হবে। সোজা কথা, একেবারে সোজা কথা। ক্রিয়াপদ না এগুলো, ক্রিয়াপদে কখনোই আপনি আজকের পর থেকে, দয়া করে আজকের পর থেকে ক্রিয়াপদে আর কখনোই মূর্ধন্য দিবেন না। ভাই আমি যে এগুলো বুঝাচ্ছি কারণটা কি? কারণ পড়াচ্ছি আপনার সুবিধার জন্য। দেখবেন বোর্ড পরীক্ষার প্রশ্ন খুলে দেখবেন ঘুরে ফিরে এগুলোর মধ্যেই আছে। তাহলে আমার কথা হচ্ছে আপনার এগুলো কেন ভুল হবে? সহজ জিনিস।
ক্রিয়াপদ এসেছে, আমি মনের ভুলেও আর মূর্ধন্য ব্যবহার করব। ওকে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই পড়তে গিয়ে নত্ব এবং সত্য বিধানে আপনারা এই জায়গাগুলো পড়েছিলেন, যারা পড়েছিলেন, আর যারা পড়েননি তাদের কথা বাদ। তো যারা পড়েছেন আমি সেই জায়গাটা আর একটু ঘষামাজা করে দিচ্ছি, আর যারা পড়েননি জীবনে কখনো কোথায় মূর্ধন্য হবে কোথায় মূর্ধন্য স হবে, চলুন আমি সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এইচএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, একেবারে প্রতি বছর। তো বিষয়টা কি ভাই, এত পেইন নেওয়ার কিছু নাই, একেবারে সোজা কথা। রি, র, রিকার, রেভ। আবার বলছি, রি, র, রিকার, এই হচ্ছে রিকার, এবং রেভ, এই হচ্ছে রিকার আর এই হচ্ছে রেভ। সাধারণত সবসময় হবে বলে পৃথিবীতে কোনো কথা নাই, সাধারণত এইগুলোর পরে মূর্ধন্য স এবং মূর্ধন্য হয়। স্লাইডে দেখা যাচ্ছে মূর্ধন্য স, আমি বলে দিলাম এগুলোর পরে সব সময় মূর্ধন্য এবং মূর্ধন্য স হবে। রি, র, রিকার, রেভ এরপরে সাধারণত মূর্ধন্য স হয়। ঋষি, কৃষক, দেখেন রিকার, উৎকৃষ্ট রিকার, রিকারের পরে মূর্ধন্য স হচ্ছে। র, র এসেছে কোথা থেকে? র থেকে এসেছে রেভ। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে আপনি কিছুদিন আগে পড়ে এসেছেন, র এর একটি অনুবর্ণ হচ্ছে রেভ। র এর একটি অনুবর্ণ হচ্ছে রেভ। তাহলে আমার কথা হচ্ছে ভাই, এগুলো আপনি কেন মুখস্থ করতে যাবেন? আপনি সহজে মনে রাখবেন রেফের পরে সবসময় মূর্ধন্য স হয়। ঘর্ষণ, র থেকে এসেছে রেফ, রেফের পরে মূর্ধন্য স। ভাই মুখস্থ করার কিচ্ছু নাই। মাহিয়া বলছে তৎসম শব্দগুলো কিভাবে চিনবো? ম্যাডাম আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার তৎসম শব্দ এই মুহূর্তে চিনতে হবে না। ইন্টারমিডিয়েট লেভেলে তৎসম শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, বানান থেকে অ্যাটলিস্ট। আপনি আপাতত শুধু এই নিয়মটা মাথায় রাখেন যে ভাইয়া বলে দিছে রেফের পরে মূর্ধন্য স হবে, আর কিছু মনে রাখতে হবে। এইটা যে তৎসম শব্দ, আচ্ছা আমি কেটে দিচ্ছি না, আমি জানি আপনাদের এটা পেইন দিবে। এই যে তৎসম শব্দের নাটক বাদ, পৃথিবী থেকে এটা ফেলায় দেন। থ্যাংক ইউ। ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় বলতে কি বুঝায়? ট, ছ, ড, ঢ, এই যে এইগুলো হচ্ছে সব ট বর্গীয় ধ্বনি। আপনি আজকের পর থেকে এই ট, ঠ, ড, ঢ এর আগে কি বসাবো, মূর্ধন্য বসাবো নাকি মূর্ধন্য বসাবো, মনের ভুলেও উল্টাপাল্টা কিছু বসাবেন না। ট, ঠ, ড, ঢ এর আগে সবসময় হয় মূর্ধন্য অথবা মূর্ধন্য স বলবে, সোজা কথা। অর্থাৎ আমি কি বলছি, ট, ঠ, ড, ঢ এর আগে মূর্ধন্য বসতে পারে অথবা মূর্ধন্য স বসতে পারে, অন্য কোনো কিছু বসবে না। এই যে লামিয়া বলছে এতগুলো নিয়ম থেকে শুধু 5টা নিয়ম মনে রাখলে হবে। ভাই আমি তো ক্লাসের শুরুতেই বলেছি, নিয়ম জিনিসটা, নিয়ম বিষয়টা মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমি কি এতক্ষণ একবারও আমি আপনার নিয়মের মধ্যে ঢুকে পড়াচ্ছি? আমি তো আমার মতো করে শর্টকাটে বুঝাই দিচ্ছি। আমি যেটা বুঝি, কোনো স্টুডেন্ট যদি এটা বোঝে, এমনিতেই সে নিয়ম নিজের মতো নিজে লিখতে পারবে। ঠিক আছে, এই যে একটু আগে যে কথাটা বলছিলাম ঠিক সেই কথাটা। দেখেন তো এখানে প্রত্যেকটা যে শব্দ, এগুলো আরবি শব্দ, এগুলো ইংরেজি শব্দ, এগুলো ফার্সি শব্দ। আমি একটু আগে কি বলে এসেছি,
যে কোনো বিদেশি শব্দ থেকে আগত শব্দে কি হবে না? মূর্ধন্য ষ হবে না। আর কি হবে না? মূর্ধন্য হবে না। হয়ে গেল। একই জিনিস, একই বিষয়, বারবার তো পড়ার প্রয়োজন নাই। ফাহমিদা বলছে নিজের মতো করে লিখলে হবে কিনা? অবশ্যই হবে, যদি সেটা আপনি লিখতে পারেন। এই যেমন একটা নিয়ম যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না। তো এইটা ভাই আমি আমার মতো বললাম, আপনি লিখতে পারবেন না এটুকু? মারিয়া, আপনার কি মনে হয়? আপনি যেটা মনে করেন সেটাই। ওকে, এটা আপনার লাগবে না, এটা বাদ। এটা 9-10 পর্যন্ত ঠিক ছিল। এইবার ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কিন্তু দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন, ঢাকা, সরি, এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছে। এখন অনেকে আমাকে বলেন যে ভাইয়া, আমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিভাবে লিখব? আপনি কিভাবে লিখবেন জানেন? আপনি বাম পাশে লিখবেন প্রদত্ত শব্দ। প্রশ্নপত্রে যে শব্দগুলো থাকবে এগুলোকে আপনি লিখবেন প্রদত্ত শব্দ অথবা অশুদ্ধ বানান, আর ডান পাশে লিখবেন শুদ্ধ বানান। তো আমি বলছি না আপনি আজকে সব পারবেন। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন তো, আজকের ক্লাসে আমরা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছি, উজ্জ্বল নিয়ে কথা বলেছি, ডাইরেক্ট বলিনি, ইনডাইরেক্টলি বলেছি। গীতাঞ্জলি বানানটা আমরা ঠিক করেছি কিনা আজকের ক্লাসে? সো আমার কথা হচ্ছে, আজকের একটা ক্লাসে জাস্ট আমরা এগুলো দেখেছি, পড়েছি, বুঝেছি। একজন একটা ভালো প্রশ্ন করেছো যে বক্স করে লিখবো কিনা। আমার ব্যক্তিগত পরামর্শ, বক্স করার প্রয়োজন নাই, ওটাতে সময় চলে যাবে, আর এত নাটক করার দরকার নেই। আপনারা এখন যথেষ্ট সিনিয়র হয়েছেন, এই যে বাচ্চা কাচ্চার মতো এগুলো বক্স করার দরকার আছে কি? তবে আমার একটাই কথা, আপনার বানানটা যেন ভুল না, আপনি এই বিষয়ে মাথায় রাখবেন ভাই। ওই বক্স করে রং সং লাগায় কোনো লাভ নাই যদি আপনার বানানটাই ভুল হয়। বুঝতে পেরেছো ভাই? থ্যাংক ইউ। সো দেখো, এখানে যে বানানটা আমি দেখালাম, প্রত্যেকটা বানান এটা মনে হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছে। তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে দেখবা অন্য আরেকটা বোর্ডে এখান থেকে 3-4টা বানান চলে আসছে। এই যে ময়মনসিংহ বোর্ড 2023 সালে প্রশ্ন, একটু খেয়াল করে দেখো তো, এই বানানগুলোর অনেক বানানই আছে না, তোমরা কম বেশি পারো। তো আমার কথা হচ্ছে ভাই, তুমি এটা এখন কেন মুখস্থ করতে যাবা? তুমি একটাই কাজ করবা, আমি তোমাকে যে পরামর্শটা দিচ্ছি, তুমি শুধু বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়ো, পড়তে যে দেখবা কিছু বানান আছে তুমি এমনিতেই পারো, ওইটা তোমার পড়ার দরকার নেই। যেটা তুমি এমনিতেই পারো না, তুমি ওই বানানগুলোর পাশে মার্কিং করে রাখো। কথার কথা, আমি এই বানানটা পারতাম না, এটা আমি বই থেকে পড়লাম, আমি এর পাশে একটু খোঁচা দিয়ে রাখলাম। পরবর্তীতে যখন আমি পড়তে যাব তখন আমি এইটাই পড়বো, শেষ। আমার এই কয়টা বানানের মধ্যে কথার কথা আমি এই দুইটা বানান পারি, এই দুইটা বানান আমি মার্কিং করে রাখলাম। পরবর্তীতে যখন আমি বইটা পড়তে যাব, আমি ওই দুইটা বানানের যেন আমার সবার আগে চোখ যায়। ঠিক আছে? ওকে। সো এখন আমি ছোট্ট করে আপনাদের একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, আপনারা যদি কিছু মনে না করেন। আপনাদের ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিই, যদিও আপনারা অনেক বড় হয়ে গেছেন, তারপরেও একটু হোমওয়ার্ক দেই। দয়া করে এই প্রশ্নটার উত্তর, সবগুলো ভুল হলেও সমস্যা নেই, এই প্রশ্নটার উত্তর আপনি একটু খাতায় লিখে সুন্দর একটা ছবি তুলে, আপনি শিখবো জিতবো গ্রুপ হোক বা আপনার যে একাডেমিক গ্রুপটা রয়েছে HSC 27, সেই গ্রুপে আপনি দয়া করে এই অশুদ্ধ বানানগুলোকে একটু শুদ্ধ করে লিখে আমাকে দেখাবেন। আমি একটু কৃতার্থ হতে চাই আপনার কাছে, যে ভাইয়া আমার কাছে মনে হয়েছে এই বানানগুলোর চেহারা এগুলোই। ঠিক আছে? একটু আমাকে দেখায়েন আর কি। এটা মনে করেন যে আমি একটা হোমওয়ার্ক দিলাম, আপনি যে সবগুলো পারবেন, পড়বেন,
এমন কোনো কথা নেই, জাস্ট এটা আপনি একটু কাজটা একটু করে আমাকে একটু দেখায় নিলেন, জাস্ট এই জন্য দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসে বানান নিয়ে আমরা যেটুকু কথা বললাম এর বেশি আসলে প্রয়োজন নাই। আমি আবারও বলছি, শেষবারের মতো বলছি, বানান নিয়ে টেনশন করার কিছুই নাই। আপনি শুধু একটাই কাজ করবেন, বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়েন, এবং আমি বলেছি বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন পড়েন। আমি আমার আগামী 2-1টা ক্লাসে এগুলো দেখিয়ে দিব। অনেকে আছো যে ভাই আমি তো নিয়ম থেকে হয়তো উত্তর করতে পারি, আমি কিছু নিয়মও নেক্সট ক্লাসে দেখা দিই। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, কি কথা, পরীক্ষা কিন্তু এখানে 5-এ 5 পেতে হবে। অনেকে বলছো যে ভাই বই কিনিনি, ভাই বই যারা কেনোনি এখনো পর্যন্ত বই কিনে নাও, কেননা বই তো কাজে লাগবে। আজকে পড়ছো না, দুদিন পরে পড়তে হবে। আর তুমি পড়ছো না, দুদিন পরে কিন্তু তুমি ধরা খাবা। গত বছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস করে দেখা গেছে বাংলায় কিন্তু অনেক ছেলেমেয়ের A+ মিস হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক ছেলেমেয়ে বাংলায় ফেল করেছে। সো আপনার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেমন একটা সাবজেক্ট, বাংলাটাও একটা সাবজেক্ট হিসেবে আপনাকে রাখতে হবে। আর তার থেকে বড় কথা, আজকের বাংলা আপনি যা পড়ছেন 2 দিন পরে অ্যাডমিশন টেস্টে এটাই কাজে লাগবে। তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো তো ভাই, এই যে বানানগুলো আজকে আমরা আলোচনা করলাম, এই বানান থেকে কি অ্যাডমিশনে একটা কোশ্চেন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। অনেকে জিজ্ঞাসা করছো কোন বই কিনবো। ভাই তোমার যে বই ভালো লাগে তুমি সেটাই কেনো। বাজারে প্রচলিত কোনো বই 100% ভালো না, আবার 100% খারাপ না। তোমার যদি অক্ষরপত্র ভালো লাগে অক্ষরপত্র কেনো, তোমার যদি হায়াত মাহমুদ স্যারের বইটা ভালো লাগে কেনো, তোমার যদি পাঞ্জেরির বই ভালো লাগে কেনো, লেকচারের বই ভালো লাগে কেনো। আমার কথা হচ্ছে তোমার কাছে বই একটা থাকলেই হলো, তুমি শুধু আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, আর কিছু লাগবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি হায়াত মাহমুদ স্যারের যে ভাষা শিক্ষা বইটা আছে, এই বইটা বেশি চলে। বইটা দেখে অনেক মোটা মনে হয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এই বইটা তোমার কাছে থাকলে এর বেশি কিছু আর লাগবে না। এনাফ, ইটস মোর দেন এনাফ। ওকে, তো আজকে তাহলে এ পর্যন্তই। অলরেডি 5 মিনিট সময় একটু বেশি নিয়েছি, আজকে এর বেশি আর সময় বেশি নিতে চাচ্ছি না। তোমরা যে কোনো একটা বই, অন্তত বইয়ের দোকানে যাও, আগে 2-4টা বই একটু নাড়াচাড়া করে দেখো, তোমার যেটা ভালো লাগে ভাই তুমি সেটাই কেনো। এটা নিয়ে টেনশন নিও না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা।